নমস্কার, সকলে কেমন আছেন? প্রত্যেকের জীবন সুন্দর হোক, সুখময় হোক, সকলের জীবন আনন্দে ভরে উঠুক, প্রত্যেকেই দুধে ভাতে থাকুন, শ্রী শ্রী পদ্মাবতী মায়ের কাছে এই প্রার্থনা করি। আজ একটি নতুন বিষয় নিয়ে উপস্থিত হয়েছি, নতুন রাশিকে নিয়ে। অনেক দিন ধরেই দেখছি যে এই রাশি খুব মুমূর্ষু অবস্থায় আছে, একদম বলতে পারেন গভীর সংকট, চিড়ে চ্যাপ্টার মতন অবস্থা। কোনো দিকে কুল কিনারা খুঁজে পাচ্ছে না, হতাশ। কাটবে কি? জীবনে সুখ আসবে কি? জীবনে কর্ম আসবে কি? প্রত্যেকটা জিনিসের মধ্যে একটা কিন্তু দাঁড়িয়ে গেছে এবং একটা বড় জিজ্ঞাসার চিহ্ন। শান্তি তো দূরের কথা, সুখকে পর্যন্ত ছুঁতে চাইছে, সুখ কিছুতেই ধরা দিতে চাইছে না। এরকম একটা অবস্থায় চলছে মিথুন রাশি। ধন, সুখ, শান্তি সবেতেই একদম চরম অবস্থা। দুর্যোগপূর্ণ সময় চলছে, আর কাটবে কখন এ নিয়ে চুলচেরা বিশ্লেষণ করব। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে, আগেই বলে রাখি, প্রত্যেকের জন্মকুণ্ডলিতে যে গ্রহগুলো যেরকম ফল দিয়ে থাকে, তার সবটাই হচ্ছে গিয়ে আমাদের জীবনের কর্মফল। এই জগতে গ্রহরূপে আমাদের ফলদান করছে। পূর্বজন্ম জিতং কর্মং শুভাশুভ ফলপ্রদম পুণ্য পাপ সমুদ্ভূতং গ্রহরূপেণ সংস্থিতং, অর্থাৎ গ্রহরূপে সংস্থিত হয়েছে। কথা হচ্ছে যে মিথুন রাশি হচ্ছে একটি নারী এবং একটি পুরুষ, তারা একসঙ্গে একত্রে রয়েছে। তাদের কল্পনা, তাদের চিন্তা হচ্ছে সন্তান। এই সন্তান চিন্তা, তাদের যদি সন্তান না থাকে তাহলে আরও চিন্তা। তাদের হচ্ছে শিল্পীধর্মী মনোভাব। তো এই মিথুন রাশির হচ্ছে গিয়ে মধ্যমাকৃতি চেহারা, পুষ্টকায় দেহ, দীর্ঘ ও উচ্চ নাসিকা, উজ্জ্বল চক্ষুদ্বয়, দ্বিস্বভাব বিশিষ্ট, অর্থাৎ যেটা হচ্ছে যে ডুয়েল মাইন্ডেড। সবসময় একটা মানসিকতা থাকে, অর্থাৎ এটা করব কি করব না, হবে কি হবে না, বলবো কি বলবো না, এগোবো কি এগোবো না। এই যে নানা রকম ধরনের একটা এগোবে আবার পিছোবে, এই ব্যাপারটা কিন্তু মিথুন রাশির মধ্যে রয়েছে। কারণ একটি নারী একটি পুরুষ, দুজনে কেউ কারোর মনকে কোনোদিন চিনতে পারে না, আর মনের মধ্যে কারোর অ্যাডজাস্ট হয় না। মেনে নেওয়া আলাদা ব্যাপার, আর মত এক হওয়া আলাদা ব্যাপার। দুজনেই ধরুন কাগজে বাক্য লিখল একটি, দুজনেই সমান বাক্য লিখল, যার অর্থ এক, সেটি কিন্তু হবে সুন্দর হবে, কিন্তু এখানে কিন্তু তা হবে না। একজন পুরী তো একজন হচ্ছে কাশ্মীর। তো নারী পুরুষের হচ্ছে এটা একটা সংযোগের ছবি, অর্থাৎ সৃষ্টির ধর্মী বা সৃষ্ট ধর্ম পালনের জন্যেই তাদের জন্ম, এরকম একটা ব্যাপার। তো এবারে যেটা হচ্ছে গিয়ে মিথুন রাশির এত চাপ, এত সংকট, এত কষ্ট, এত সমস্যা কেন? এই প্রশ্ন নিজেকেও করেছেন, বা কেউ জ্যোতিষীদের কাছে গিয়ে করেছেন। অনেকেই এই ব্যাপারটা কেউ জেনেছেন, কেউ জানেননি, কেউ ভুগছেন, কেউ কম ভুগছেন, কেউ বেশি ভুগছেন। একটা ব্যাপার জানিয়ে দিই প্রথমেই, সেটা হচ্ছে আমি গোচর বিচার করছি। বর্তমান সময়ে যেভাবে গ্রহগুলো আছে, সেই গ্রহ অনুযায়ী আমি ফলাদেশ করব। কারোর পার্সোনাল জন্মছক আমি কিন্তু এখানে বিচার করছি না। কেউ বলবেন না যে আমার এইটা আমি কেন পাচ্ছি না, কারণ কারোরই জন্মছক বিচার করা হচ্ছে না।
বর্তমান সময়ে যে যে গ্রহ যে যে অবস্থায় আছে তার পরিপ্রেক্ষিতে গোচরের যে ফলাফল হওয়ার কথা সেটি পুঙ্খানুপুঙ্খ আপনাদের সামনে আমি তুলে ধরব। সেটি এবার সরাসরি আলোচনা করে নিই। তার আগে কোন গ্রহ কোথায় অবস্থান করছে সেটা একবার জেনে নিই। আপনার এখানে যে প্রথম জোডাইক সাইনের প্রথম রাশি মেষ রাশির অধিপতি সে হচ্ছে নিচস্থ হয়ে মঙ্গল বসে আছে কর্কটে। দ্বিতীয় বৃষ রাশিতে বসে আছে বৃহস্পতি বক্রী হয়ে, একটি শুভ গ্রহ বক্রী হয়ে আছে। আবার তৃতীয় জায়গার জোডাইক সাইনের কথা বলছি, আপনার ব্যাপারটা আমি আসছি। আর মিথুন রাশি তৃতীয় ঘরের অধিপতি হচ্ছে গিয়ে বুধ, সে বসে আছে অষ্টমে। চতুর্থে মঙ্গল বসে আছে নিচস্থ হয়ে, চতুর্থপতি চন্দ্র বসে আছে নিচস্থ হয়ে বৃশ্চিকে। পঞ্চমপতি জোডাইক সাইনের পঞ্চমপতি সিংহ, সে বসে আছে নিচস্থ হয়ে তুলাতে। ষষ্ঠ ভাবের অধিপতি বুধ, সে বসে আছে অষ্টমে বৃশ্চিক রাশিতে। তুলায় বসে আছে রবি, তুলার অধিপতি শুক্র, সে বসে আছে কোথায়? অষ্টমে। শুক্র বুধ চন্দ্র এখানে বসে আছে। ভাগ্যভাবের অধিপতি জোডাইক সাইনের দ্বিতীয় বৃষ রাশিতে বসে আছে দশম ঘরের অধিপতি, ভাগ্যভাবের অধিপতি দ্বিতীয় বসে। এবার দশম ঘর অর্থাৎ জোডাইক সাইনের দশম ঘরের অধিপতি সে বসে আছে কোথায় না একাদশে অর্থাৎ কুম্ভে। কুম্ভ রাশির অধিপতি কুম্ভেই শনি বক্রী হয়ে আছে। আর রাহু বসে আছে মীন রাশিতে, রাহুর অধিপতি দ্বিতীয় বসে আছে। এবারে চলে আসব মিথুন রাশি। মিথুন রাশির একদম সরাসরি বিচার হচ্ছে, ভালো করে শুনবেন, ভালো করে বুঝবেন। দরকার যদি না বোঝেন তাহলে আরেকবার ভিডিওটি চালিয়ে দেখবেন। যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল বাটনে প্রেস করবেন। আমার সঙ্গে যদি কেউ যোগাযোগ করতে চান, কারোর যদি ইচ্ছে হয়, মন যদি বলে বিচার করাবেন তবেই করাবেন, নচেত আপনার পরিচিত যারা আছে জ্যোতিষী তাদেরকে দিয়ে দেখিয়ে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনার ভালো হোক এটাই আমার উদ্দেশ্য। আমাকে যদি ফোন করতে হয়, কথা বলতে হয় 8906781462 এই নাম্বারে কথা বলতে পারেন। চলে আসবো মিথুন লগ্ন বা মিথুন রাশি। ডুয়েল সাইন অর্থাৎ দ্বিমানসিকতা, এখানে বায়ু প্রকৃতির অর্থাৎ চর স্থির দ্ব্যর্থক, যেমন হচ্ছে ডুয়েল প্রকৃতি, তেমনি অগ্নি পৃথ্বী বায়ু জল, এটা হচ্ছে বায়ুর জায়গা, বায়ুস্থান। এই রাশির অধিপতি হচ্ছে বুধ। এই বুধ কোথায় বসে আছে? আপনার জন্মছকে, জন্মকুণ্ডলিতে লগ্নভাব তো মিথুন, রাশি যদি মিথুন, তাহলে সেই রাশির অধিপতি বা সেই লগ্নের অধিপতি কোথায় বসে আছে সেটা একটা ফ্যাক্টর। কার সঙ্গে বসে আছে? বিরুদ্ধ গ্রহের সঙ্গে বসে না ভালো গ্রহের সঙ্গে বসে, আপনার ভালো নক্ষত্রে বসে, সেটা কিন্তু দেখতে হবে। বা এই ঘরে কেউ দৃষ্টি দিয়ে আছে কিনা, বা সেখানে কেউ দৃষ্টি দিয়েছে কিনা, খারাপ অথবা ভালো। তাহলে আমরা বর্তমান সময় যেটা দেখছি, এই রাশির অধিপতি বুধ, সে ষষ্ঠে বসে আছে। তাহলে বুধ ষষ্ঠে বসে থাকা অশুভ। যে কোনো গ্রহ অর্থাৎ দুটো ক্যাটাগরি আছে, একটা তাৎকালিক মিত্র, একটা তাৎকালিক শত্রু, বা তাৎকালিক শুভ, তাৎকালিক অশুভ। তাৎকালিক শুভ গ্রহদের মধ্যে হচ্ছে চন্দ্র, বুধ, বৃহস্পতি এবং শুক্র। আর তাৎকালিক অশুভ গ্রহদের মধ্যে হচ্ছে রবি, মঙ্গল, শনি, রাহু, কেতু। তো এখানে বুধ এবং শুক্র তারা বসে আছে ষষ্ঠভাবে, তাহলে সেটা খারাপ। চন্দ্রও বসে আছে, সেটাও খারাপ। আসছি এবারে রাশির অধিপতি যদি ষষ্ঠে বসে থাকে, তাহলে শারীরিক দিক থেকে ক্লেশ, শারীরিক দিক থেকে আপনার অলসতা বা আপনার কর্মের ব্যাপার নিয়ে আপনাদের ছোটাছুটি, ঠিক আছে, এইসব ব্যাপারগুলো ঘটবে। মামাবাড়ির সঙ্গে সম্পর্ক এই সময় কিছুটা ভালো থাকবে। কিন্তু অর্থের জায়গাটা কীরকম হবে? অর্থের জায়গার অধিপতি দেখুন কীরকম ধরনের এই মিথুন রাশির অবস্থা। দ্বিতীয় ভাব হচ্ছে অর্থের ভাব,
দ্বিতীয় মানে ধনভাব, যেটা হচ্ছে সঞ্চয়ের জায়গা। দ্বিতীয় ভাব হচ্ছে গিয়ে আত্মীয় স্বজন, পরিবার পরিজন, ভ্রমণ, মন্দিরে তীর্থে ভ্রমণ ইত্যাদি, এরকম ব্যাপার আছে অনেক কিছু। বাক স্থান, মুখমণ্ডল, এরকম কিছু আছে যেগুলো প্রধান ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ, সেগুলো নিয়ে আলোচনা করব। তো দ্বিতীয় হচ্ছে গিয়ে অর্থের জায়গা, ধনের জায়গা। সেখানে বসে আছে কে না একাদশপতি, মানে যেটাকে বলা হচ্ছে আয়পতি বা সাফল্যের অধিপতি, সে বসে আছে নিচস্থ হয়ে, ঠিক আছে। আর এই রাশির অধিপতি চন্দ্র, সেও নিচস্থ হয়ে বসে। তাহলে দেখুন, একে মানে কী বলো, মরার উপরে খাড়ার গা যাকে বলা হয়। তাহলে আর্থিক দিক থেকে তার কেমন চলবে? কোনো মতে ভালো যাওয়ার জায়গা নেই। দ্বিতীয় জায়গাতে রাহুর দৃষ্টি আছে। আপনার দ্বিতীয়ভাবে, অর্থাৎ অর্থের ঘর, ধনের মানে ধনভাবের ঘর, সেখানে কিন্তু আবার রাহুর দৃষ্টি আছে। তো রাহুর দৃষ্টি, মঙ্গল নিচস্থ, এই রাশির অধিপতি সে বসে আবার ষষ্ঠে নিচস্থ। তাহলে আর্থিক দিক থেকে কিভাবে লাভবান হবে? এই যে জাতক জাতিকারা খাটছে, পরিশ্রম করছে, পার্মানেন্ট সার্ভিস আছে যাদের, তাদের কথা ছেড়ে দিন, তাদের একবার ঢুকে গেলে আর কোনো ব্যাপার না। কিন্তু যারা ব্যবসা করছে, যারা দিন আনে দিন খায়, যারা ছোট ছোট কর্ম পায়, কর্ম করে, যারা চুক্তিভিত্তিক কর্ম করে, তাদের কি অবস্থা বলুন দেখিনি। একটা ব্যাপার হচ্ছে গিয়ে, একটা আগেও বলেছি, আবারও বলছি, যে নিজের জন্মছকের সঙ্গে এটা মেলাতে হবে। আগে হচ্ছে নিজের জন্মছক কি বলছে সেটাকে বিচার করতে হবে, এবং দশা মহাদশা কি চলছে, বিরুদ্ধে চলছে না সপক্ষে চলছে, এবং গোচর, যেটা আমি আলোচনা করছি, এই তিনটে মিলিয়ে কিন্তু একটা ফল হবে, যে ঘটনাটা ঘটার সম্ভাবনা প্রবল থাকবে। এবারে দেখুন, তৃতীয় জায়গা, ভাতৃত্বের জায়গা, সাহসের কারক জায়গা, সেই রাশির অধিপতি সেও নিচস্থ হয়ে বসে। যাবে কোথায় বেচারা? সেই রাশির অধিপতি নিচস্থ হয়ে বসে, সেটা হচ্ছে রবি, কার্তিক মাস এলে তুলাতে নিচস্থ হয়ে যায়। আবার এর ওপরে শনির দৃষ্টি পড়েছে। তাহলে একে মা মনসা, তারপরে আবার মানে ধুনোর ধোঁয়া, ব্যাপারটা বোঝা গেল। তাহলে এই জায়গা থেকেও কিন্তু তৃতীয় যে সাহসের কারক, ভ্রাতৃত্বের জায়গা, সেটাও কিন্তু বিনষ্ট হচ্ছে, ভাইয়ের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটবে। চতুর্থ জায়গা, দেখুন, সব কিছু বাইরে যতই খারাপ থাকুক, ঘরে এসে মানুষ একটু শান্তি চায়, একটু বসতে চায় ফ্যানের তলায়, একটু জল আরাম করে পান করবে, চা খাবে, চা পান করবে, যাই হোক, খাবার খাবে আরাম করে, শোবে আরাম করে। এই যে একটা আরামের জায়গা, নিজের বাস্তু, সেই বাস্তুর জায়গাটাতে বসে আছে কেতু। দৃষ্টি দিয়ে আছে কে? রাহু আর বৃহস্পতি। বৃহস্পতি হচ্ছে দ্বাদশে থেকে এই আপনার চতুর্থে দৃষ্টি দিয়ে আছে। ভালো মন্দ এরকম কম বেশি, কখনো খুব ভালো, কখনো মন্দ, কখনো অনেক মন্দ, একটু ভালো, এরকম করেই কিন্তু তার গৃহ সুখ, শান্তির জায়গা। পঞ্চম, পুত্র থেকে শান্তি কিসে আছে মানুষের? যারা বিবাহ করে তাদের সন্তান থেকেই শান্তি পায়। সন্তানের জন্যেই তারা কত কিছু করে। এই সন্তান থেকে শান্তি না এলে শেষ জীবনটা অতীব দুঃখে কাটবে। তাই এখানে কি হয়েছে, রবি বসে আছে, সে নিচস্থ হয়ে বসে। এখানে কোনো শুভগ্রহের দৃষ্টি নেই। দৃষ্টি আছে কার? নিচস্থ গ্রহ মঙ্গলের চতুর্থ দৃষ্টি পড়ে আছে এখানে রবির ওপরে। কিছুটা বলতে পারেন যে শুভ, কিন্তু কিসের শুভ? সন্তানের ক্ষেত্রে সামান্য শুভ যাবে, কিন্তু প্রেমের ক্ষেত্রে একদম না, খুব গণ্ডগোলের ব্যাপার এবং ভেঙে যাওয়ার ব্যাপার, বা রাখলে সে খুব আদর যত্ন করে রাখতে হবে। সেই রাশির অধিপতি ষষ্ঠভাবে বসে কার সঙ্গে? চতুর্থপতি রাশিপতির
বুধের সঙ্গে, আর দ্বিতীয় পতি বুধের সঙ্গে চন্দ্রের সঙ্গে বসে। তাহলে এই জায়গাটা আলটিমেট ষষ্ঠের জায়গাটা কিন্তু খিচুড়ি মার্কা হয়ে গেল। কে ফল দেবে খুঁজে ঠিক পাওয়া যাবে না। আবার দেখুন, এখানে বৃহস্পতির দৃষ্টি আছে, রাহুর দৃষ্টি আছে, শনিরও দৃষ্টি আছে। তাহলে ষষ্ঠের জায়গায় কী হচ্ছে, শত্রু তৈরি হবে, শত্রু তৈরি হয়ে শত্রু ধ্বংস হবে। আর কী হবে, প্রতিষ্ঠার জায়গায় কিছু না কিছু প্রতিষ্ঠা আপনারা পাবেন। বৃহস্পতির দৃষ্টি, বৃহস্পতি যেখানে বসে থাকুক তার দৃষ্টি হচ্ছে অমৃত সম, কিন্তু শনি রাহুর দৃষ্টিটা ভালো না। সপ্তম জায়গা, যেটা মানুষের জীবনের একটা বলতে পারেন একটা সময় এসে তার এটাই প্রধান হয়ে যায়, সেটা হচ্ছে বৈবাহিক জীবন, অর্থাৎ স্ত্রীর স্বামী আর স্বামীর স্ত্রী। এই জায়গাটাতে দেখুন, এই রাশির অধিপতি দ্বাদশে বসে আছে। অনেকের স্ত্রী ঘর ছাড়া হয়ে গেছে, মানে বাপের বাড়ি চলে গেছে কষ্ট সহ্য করতে না পেরে। আবার অনেকে লড়াই করে যাচ্ছে, যেমন জন্মছক বলবে সেই অনুযায়ী হবে। কিন্তু এখানে কিন্তু দেখাচ্ছে যে অনেকেই কিন্তু কষ্ট সহ্য না করে বাপের বাড়ি চলে যাবে। তবে সবাই সমান নয়, সবার জন্মছক এক নয়, তাই সবাই যাবে এমনটা নয়। লক্ষ লক্ষ কোটি কোটি মিথুন রাশি মিথুন লগ্ন আছে, সবাই চলে গেছে? একদমই না। যার জন্মছকের সঙ্গে গোচর মিলে যাবে সেই তারই হবে এটা, ঠিক আছে? কারণ হচ্ছে গিয়ে বুঝিয়ে দিই, সপ্তমপতি আপনার লাইফ পার্টনার, সেই যদি দ্বাদশ মানে ব্যয় স্থান, ব্যয় হয়ে যাওয়া, বোঝা গেল? ব্যয় মানে খরচা হয়ে যাওয়া, সেটা খরচা যেটা হয় সেটা ফিরে আসে না। তো এই ব্যাপারগুলো কি হয়, মানুষ তো হয়তো বেশ কিছুদিন থাকলো, আবার চলে এলো বাপের বাড়ি, আবার কিছুদিন থেকে আবার বাপের বাড়ি চলে গেল, এরকম একটা ব্যাপার কিন্তু অনেক সময় হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু ওই একটা ব্যাপার, যার জন্মছকের সঙ্গে মহাদশা অন্তর্দশা এবং এই গোচর মিলবে তারই হবে, আর অন্য কারোর হবে না। এবারে অষ্টম জায়গায়, অষ্টম হচ্ছে মারক বা দুস্থান জায়গা। সেই দুস্থানের কোনো গ্রহ নেই, কিন্তু দুস্থানের অধিপতি, অষ্টমের অধিপতি নবমে বসে আছে। এই যে মিথুন লগ্ন বা মিথুন রাশি, এদের হচ্ছে গিয়ে কে কে শুভ কে কে অশুভ জানেন? এর হচ্ছে গিয়ে রবি অশুভ, বৃহস্পতি অশুভ, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে এরা হচ্ছে গিয়ে পাপক গ্রহ। মঙ্গল অশুভ গ্রহ, রবি বৃহস্পতি হচ্ছে অশুভ গ্রহ। একমাত্র শুক্র দ্বাদশপতি হলো পঞ্চমপতি হিসাবে একমাত্র শুভ গ্রহ, এছাড়া কিন্তু কোনো শুভ গ্রহ নেই। শনি নবমপতি হিসাবে শুভ গ্রহ হতে পারত, কিন্তু সে আবার অষ্টমপতি এবং নবমপতি, তাই শুভ গ্রহ হবে না। আর নবমে যার শনি থাকবে সে কিন্তু জীবনে ভুগবে, ঠিক আছে? কারোর যদি জন্মছকে শনি খারাপ থাকে এবং নবমে থাকে, তার কিন্তু দুরবস্থার শেষ থাকবে না, হবে এই তো হচ্ছে করে জীবন অনেকটা পেরিয়ে যাবে, ঠিক আছে? এই অষ্টমে কিন্তু আবার বৃহস্পতির দৃষ্টি আছে, মঙ্গলের দৃষ্টি আছে, তাই খুব বেশি খারাপের ব্যাপার হবে না, আটকে যাবে। অর্থাৎ কোনো যদি হোঁচট খাওয়ার ব্যাপার থাকে, পড়ে যাওয়ার, রক্তপাতের খুব বেশি ব্যাপার থাকে, সেটা কিন্তু অনেকটা এই বৃহস্পতি নিষ্ক্রিয় করবে। পুরোটা হবে না, নিষ্ক্রিয় অনেকটাই করবে। কিন্তু যার জন্মছকের সঙ্গে থাকবে, কেউ ভয় খাবেন না, যার জন্মছকের সঙ্গে থাকবে তারই ঘটবে। আর বাদবাকি ওই হোঁচট খেলেন, একটু লাগলো, একটু এরকম ধরনের, সবার হবে তা নয়। এবারে নবম ভাব, নবমপতি নবমে বসে আছে, তাহলে তো মারাত্মক ব্যাপার, শুভ ফল প্রদান করতে বাধ্য সে। কিন্তু দিচ্ছে কোথায়, পাচ্ছে কোথায় মিথুন? তার ভাগ্য এতটা সুপ্রসন্ন তো নয়ই, বরং বিগড়ে গেছে, ভাগ্যের জায়গা থেকে পুরো আঘাতপ্রাপ্ত হয়ে আছে। লগ্নেরও বল প্রয়োজন,
লগ্ন তারও কিন্তু বল প্রয়োজন। এই যে নবমের বিচার করছি, লগ্নেরও কিন্তু বিরাট বল প্রয়োজন। লগ্নপতি যদি ভালো হয়, ভাগ্যভাব যদি ভালো হয়, এরা একটা বল, শক্তি। তো সেখানে ভাগ্যভাব মোটেই ভালো না, তাই ভাগ্যর সাপোর্ট কিন্তু কোনোভাবে আপনারা পাবেন না। দশম হচ্ছে কর্মস্থান, সেখানে বসে আছে রাহু। সেই ঘরের অধিপতি বৃহস্পতি বসে আছে দ্বাদশে। বাইরে বিদেশে কর্ম হওয়ার যোগ থাকতে পারে, কেউ বিদেশে যেতে পারেন এই সময়। কিন্তু আর বাদবাকি লোকেদের কিন্তু কর্ম কিন্তু হবে না, মনোমত হলেও মনোমতন হবে না, হলেও বেশি দিন টিকবে না, এরকম সব বিশৃঙ্খল ব্যাপার কিন্তু চলবে। অর্থাৎ কর্মপতি যদি ব্যয়স্থানে থাকে তাহলে কর্মের ব্যয় বোঝাচ্ছে, সেটা ঠিক হবে না। তাহলে এই জায়গা থেকে আপনার কি হয়েছে, জীবনটা অনেকটা অতিষ্ঠ হয়ে যাচ্ছে, কোনো দিক থেকে তো কিছু ভালো সাপোর্ট নেই। তাহলে করবেনটা কি বলি এবারে। ভালো, যারা এতক্ষণ দেখছেন ভিডিওটা তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তারা আমাকে লিখবেন, কমেন্ট করবেন যারা দেখছেন পুরো ভিডিওটা। এবারে আপনাদের যেটা বলার সেটা হচ্ছে গিয়ে কেমন করে চলবে, কি করতে হবে। একটা ব্যাপার বলি, 19শে নভেম্বর সেখান থেকে যখন বক্রী শনি কিছুটা হালকা হবে, তখন কিছুটা ভালো কিন্তু হবে, কিন্তু এখান থেকে খুব সাপোর্ট কিন্তু কিছু পাবেন না, কারণ সে তো অষ্টমপতি, তাই ফুল সাপোর্ট এখান থেকে কিন্তু পাবেন না। এই নভেম্বর মাসে যখন 19 তারিখে বক্র চেঞ্জ হবে, বক্র ছাড়বে, আবার 29শে মার্চ সেই ঘর থেকে চলে যাবে হচ্ছে দশম ঘরে। তাহলে অষ্টমপতি নবমপতি দশমে বসে, সেখান থেকে কিছু সাপোর্ট আপনি পেতে পারেন, কিন্তু একটাই কথা, রাহু বসে আছে, এটা কিন্তু একটা ব্যাপার। বৃহস্পতি এমনিতেই এর রাশির পক্ষে অশুভ গ্রহ, সে দ্বাদশে বসে আছে। তো অশুভ গ্রহ অশুভ স্থানে বসে থাকলে শুভ ফল প্রদান করে, অর্থাৎ আপনার কি হবে, আপনার মন্দিরে যাতায়াত বাড়বে, আপনার তীর্থে ভ্রমণ হবে, এরকম ধরনের কিছু ঘটনা আপনার ঘটবে। যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে আপনার যদি বুধ খারাপ হয়েতে থাকে, কারোর তো জন্মছক আমি দেখিনি, সেই হিসাবে আমি কিন্তু প্রতিকারটা বলছি। কারো যদি বুধ জন্মছকে ভালো জায়গায় খারাপ হয়ে থাকে, যার ভালো আছে তার জন্য নয়, খারাপ যার হয়ে আছে, বাড়িতে কিন্তু বেশি তুলসী গাছ থাকবে এরকম না, একটার বেশি তুলসী গাছ মোটেও থাকবে না, কারণ এক বাড়িতে রাখতে হয়, নাহলে বাস্তুদোষ হয়। বড় পাতার গাছ, মানিক প্ল্যান্ট বলুন, বা আপনার বড় বড় সেই বিরাট বড় গাছের পাতা, সে কচু পাতা ইত্যাদি কোনো গাছ এরম যেন ঘরে না থাকে, রাখবেন না। 2 নম্বর হচ্ছে গিয়ে আপনারা ঘরে যদি কোনো পাখি পুষে রাখেন, সেই পাখি কিন্তু পুষবেন না, ছেড়ে দেবেন। এবং যদি পাখি নাও পুষে থাকেন তাহলে কী করবেন, যেখানে পাখি বিক্রি হচ্ছে সেখান থেকে পাখি নিয়ে আকাশে, উন্মুক্ত আকাশে ছেড়ে দেবেন, পয়সা যাক। আপনি কাউকে যদি মুক্ত করে দেন তার থেকে বড় কিছু নেই। আর কি করবেন, আপনারকে মেডিটেশন করতে হবে, আর যে কোনো একটা সেন্টেন্স, বাক্য আপনি লিখবেন যেটা আপনি চান, ওই একটি কথা 41 বার, মানে একসঙ্গে বসে 41 বার অথবা 104 বার লিখবেন, এরকম দিনে 2 বার করবেন, ঠিক আছে। এবং রাত্রিবেলায় শোয়ার আগে আর ঘুম থেকে ওঠার পরে এই একই বাক্য ম্যানিফেস্ট করবেন মনে মনে। এই ব্যাপারটাকে পজিটিভ, মানে বর্তমানে হয়ে গেছে আমার, আমি 2 লাখ টাকা পেয়ে গেছি, আমার চাকরি হয়ে গেছে, আমার বিয়ে হয়ে গেছে, এরকমটা যেরকম লিখবেন সেটাই বলবেন যতক্ষণ ইচ্ছা যাবে। চোখ বুজে ধ্যানস্থ হয়ে দেখবেন যেন ওটা আপনি পেয়ে গেছেন, বা বিয়ে আপনার হয়ে গেছে, বা কর্ম হয়ে গেছে, এরকম। আর কি করবেন, শ্রী গণেশের পুজো করবেন, সিদ্ধিদাতা গণেশের পুজো করবেন। আর
সবচেয়ে বড় কাজ হচ্ছে গরুকে 7 রকমের আনাজ বা সবজি খাওয়াবেন। প্রতিদিন করুন, অন্তত 43 দিন করুন লাগাতার, দেখুন কি রেজাল্ট হয়। আপনার জন্য এটা কিন্তু অনেক ভালো হবে। এই বলে আজকের আমি মিথুন রাশির শেষ করলাম। আবার পরবর্তীকালে এই ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ আপনারা ভালো থাকবেন। নমস্কার।